আচ্ছা শোন, মানে আমার আমার তোদের জন্য যেটা সাজেশন সেটা হচ্ছে সিলেবাস তো কমাইছে ঠিক আছে, কিন্তু কিছু কিছু চ্যাপ্টার বাদ দিয়ে মানে বরং আরও একটা অসুবিধা করে ফেলছে। যেমন ধর, ওয়ালাইকুম আসসালাম। যেমন ধর ওই যে, হ্যাঁ মানে মানে যেগুলো বাদ দিতে পারতো সেগুলো বাদ না দিয়ে যেগুলো যেমন ধর গতিবিদ্যাটা, এটা বাদ দেওয়ার কোনো রিজন ছিল না। এটা প্রথম দিকে পোলাপান সবাই পড়ছে, এতদিনে সবাই পড়ে ফেলছে, ওইটাকে রাখা উচিত ছিল। ওই সেটাই, এটা সবাই পড়ে ফেলছে এতদিনে, সো এটাকে রাখা উচিত ছিল। আবার এইদিকে ওই যে প্রথম অধ্যায়ের যে ভৌত জগত ও পরিমাপ, ওটা দেওয়ার দরকার ছিল না, ওটা বাদ দিতে পারতো। আর এইদিকে লাস্টে এই যে তরঙ্গ তরঙ্গ চ্যাপ্টারটা দেয় নাই, তো আমি মানলাম তরঙ্গ চ্যাপ্টার দেয় নাই, ঠিক আছে। তাইলে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রে ভৌত আলোক বিজ্ঞান যে দিছে ওইটা বোঝার জন্য তোর তরঙ্গের ব্যাপার স্যাপার বোঝা লাগবে। সো এই তাইলে ওইখানে যদি জ্যামিতিক আলোক বিজ্ঞান দিত তাইলে মানতাম যে ঠিক আছে, ওই দিক দিয়ে তরঙ্গ বাদ দিছে। এইখানে ভৌত আলোক বিজ্ঞান দিছে, এটা বোঝার জন্য তোর ওই তরঙ্গর জ্ঞান থাকা লাগবে। আবার হ্যাঁ মানে ব্যাপারটা এরকম যে তোর ওটা পড়াই লাগবে, ওটা জানাই লাগবে, যে জিনিসটা বাদ দিছে ওটা অ্যাকচুয়ালি বাদ নয়, ওটা তোর দেখাই লাগবে আবার, এরকমই ব্যাপারটা। আবার ধর আবার ধর এই যে নিউটনিয়ান বলবিদ্যা, তো বলবিদ্যা এইটা বোঝার জন্য তো আমাদের গতিবিদ্যার সেন্সগুলো থাকা লাগবে। সো গতিবিদ্যার সেন্স না থাকলে এটা, সো আলটিমেটলি যে চ্যাপ্টারগুলো বাদ দিয়ে দিছে আর যেগুলো রেখে দিছে, ওই রেখা যেগুলা রয়ে গেছে সেগুলা বোঝার জন্য যেগুলো বাদ দিছে ওগুলাকে আমাদের একবার হইলেও দেখা লাগবে, এরকম একটা অবস্থা। তারপরে ধর এই যে সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স, না ফিজিক্সের ভেক্টর রাখছে তো ম্যাথে বাদে। আচ্ছা, ওই সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স, হ্যাঁ সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স এইটাকে বাদ দিতে পারতো। এরকম আবার এইদিকে যে চৌম্বকের চ্যাপ্টারটা বাদ দিছে, ওই তোদের ওই যে কেমিস্ট্রিতে চৌম্বকের বিভিন্ন টার্ম বোঝাইতে গিয়ে বলছিলাম যে এগুলা আমরা দ্বিতীয় পত্রের মধ্যে পড়বো, তাহলে ওই জিনিসগুলো আমাদের ধারণা পাওয়ার জন্য এই চৌম্বক ব্যাপারটা দরকার ছিল। আচ্ছা ওটা বাদ দিছে মানলাম, চৌম্বকের দুইটা চ্যাপ্টারই বাদ দিছে। এইদিকে এই যে কেমিস্ট্রিতে এই যে ইসের কেমিস্ট্রির মধ্যে যে জিনিসগুলো মানে নর্মালি আংশিকের মধ্যে যে টপিকগুলো বাদ দিছে, সেই টপিকগুলো আসলে দেখা মানে কেমিস্ট্রি মোটামুটি পুরোটাই পড়া লাগবে অ্যাকচুয়ালি, তোরও ইচ্ছা করবে না ওইটুক পোর্শন বাদ দিয়ে যাইতে, এরকম একটা অবস্থা। আর হ্যাঁ সেটা আমার কাছেও আছে, পার্ট বলে দিছে ঠিক আছে, কিন্তু তোর ইচ্ছা করবে না ওটা বাদ দিয়ে এটাই যাইতে, এরকম মানে চ্যাপ্টারগুলো এমনিতেই সব বোঝার মতোই একটা জিনিস। আচ্ছা যেমন কেমিস্ট্রিতে যদি বাদ দিতেই চাইতো এক্স্যাক্টলি, তাইলে এক কাজ করতে পারতো, ওই যে 1 নাম্বার চ্যাপ্টার আর 5 নাম্বার চ্যাপ্টার বাদ দিয়ে দিতে পারতো, ওকে মানে আর কি ফার্স্ট পেপারের। আর দ্বিতীয় পত্রের 5 নাম্বার চ্যাপ্টার বাদ দিছে মানলাম, সমস্যা নেই, দ্বিতীয় পত্রের ওই বাকি 4টা রাখতে পারতো, এরকম করতে পারতো। হ্যাঁ 1 আর 5, 5-এর অবশ্য অল্প একটু রাখছে, 5 পুরোটাই বাদ দিতে পারত। আচ্ছা যা হোক, মানে আলটিমেটলি এখন তোদের কিছু ব্যাপারে একটু সবারই ইয়া থাকবেই। তবে একটা ব্যাপার হচ্ছে যে ম্যাথের অবস্থা আমি জানি না, ম্যাথে কী করছে না করছে আমি ফুল এখনও দেখি নাই সব টপিক, কিন্তু যারা নর্মালি মানে আর কি যেসব ভাইরা ম্যাথটা পড়ায় বা এরকম, তাদের কথাবার্তা শুনে মনে হলো ওইখানেও এরকম উল্টাপাল্টা করছে আর কি। আর টাইমের যে ব্যাপারটা বলতেছি, অ্যাকচুয়ালি টাইম তো ধরছে 6 মাস এরকম করে, 6 মাস ধরছে না, 6 মাস টাইম দিছে না নাকি, মানে 6 মাস তো টাইম দিছে তোদের ক্লাসের, ওকে মানে 6 মাস মানে 6 মাস না, ওটা তোদের ক্লাস শিডিউল করা হয়েছে মনে হয় ওরকম 6 মাসের জন্য একটা পাঠ্যসূচি করছে, কিন্তু মাঝখানে তোদের এক্সাম এইসব মিলে তোদের কিন্তু টাইম বেশিই থাকবে। সো ওইটা নিয়ে আপসেট হওয়ার কিছু নাই। সো আর নর্মালি তোরা পড়া শুরু মানে আর কি পড়াশোনা সবসময় করলে তোরা ওই যে 6-7 মাসই করিস, তোরা যে 2 বছর ধরে পড়তি এটা কখনোই সম্ভব না, কিন্তু প্রেশারটা এখন হুট করে বেশি চলে আসবে। সো অনেকে যারা এখন এরকম চিন্তা করতেছি যে পুরা রমজান মাস আমরা পড়ি নাই, মানে আর কি রমজান মাস নিজেদের হয়তো পড়া হয় নাই, তারপরে রমজানের পরে ঈদের পরেও একটা জড়তা ছিল, পড়া হয় নাই, তো এটা কোনো খুব মানে অ্যালার্মিং কিছু না,
মানে ওইটুকু পড়াশোনায় হতে কিছু আসে যায় না, সবারই একই অবস্থা হয়েছে, আমি নিজেও পড়াশোনা করিনি। ওকে, সো ওটা কোনো ফ্যাক্ট না। অনেকে আবার ওইটাতেই আপসেট হয়ে ধর পড়াশোনা বন্ধ করে রাখছে, যে আমি 1 মাস ধরে কোনো কিছু পড়ি না, 1.5 মাস 2 মাস হয়ে গেছে কিছু পড়ি না, আমার দ্বারা কিছু হবে না, এরকম একটা অবস্থা। তো ওইটা চিন্তা করার দরকার নেই, সবারই একই অবস্থা। আর যারা আগে পড়ছেও তারা ভুলে গেছে, কনফার্ম থাক, আবার পড়তে হবে। সো ওগুলো নিয়ে টেনশন করার দরকার নেই, এখন যেমনি আছে পড়তে থাক। আর ওই কেমিস্ট্রি আমি বলবো যে আমি যেভাবে আছে এভাবে পড়াই, যে এটা মানে জানলে ক্ষতি নাই। আর এমনিতেও অনেক টপিক একটা আরেকটার সাথে রিলেটেড, না জানলে বরং ঝামেলাই হবে। বিশেষ করে অনার্সে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে অনেকগুলো কোর্সই আমাদের এই যে ইন্টারেস্ট টপিকের সাথে রিলেটেড। সো এই জিনিসগুলোর জ্ঞান না থাকলে আমরা একটু বিপদে পড়ে যাব। আচ্ছা, আমরা শুরু করি। আর আমরা যা পড়ছি সেটা যদি বাদ দিয়ে থাকে, ওইটার জন্য আফসোস করার কোনো দরকার নাই। কারণ ওই যে গতিবিদ্যা, ওইটার মধ্যে ওইটা না বুঝলে আমরা অবশ্যই নিউটনীয় বলবিদ্যা বুঝতে পারতাম না। সো ওটা একটা দরকারি জিনিস, সো ওটা বাদ দেওয়ার কোনো আমি লজিকই খুঁজে পাই না। আর পোলাপান তো বই কিনে ফার্স্ট ওই চ্যাপ্টারই পড়ছে, ভেক্টর আর ওইটা পড়ছে, ওইটা কেন বাদ দিছে এই 6 মাস পরে এসে? আচ্ছা, তো শুরু করতেছি যে আমাদের আজকে হচ্ছে, আচ্ছা আমরা ওই বিভিন্ন বস্তুর জড়তার ভ্রামক নির্ণয় করতেছিলাম। এর মধ্যে আমরা 4টা যেটা দেখছিলাম, 4টা হচ্ছে বিভিন্ন শেপের বস্তু ছিল, তাদের ক্ষেত্রে জড়তার ভ্রামক নর্মাল থিওরিটিক্যালি আমি করছিলাম। আজকে হচ্ছে ওই যে 2টা থিওরেম পড়ছিলাম বা উপপাদ্য পড়ছিলাম, সেটার প্রয়োগ দিয়ে আমরা এরকম 2টার জড়তার ভ্রামক বের করব। সো এরকম 5 নাম্বারটা যেগুলা অল্পতেই হয়ে যাবে, আমাদের অত ক্যালকুলেশন করা লাগবে না। 5 নাম্বার হচ্ছে আমরা একটা আয়তাকার প্লেট নিচ্ছি, মানে প্লেটটা দেখতে এরকম, এটা কিন্তু সামান্তরিক মনে করিস না, আমি আয়তাকার প্লেটটাকেই এভাবে 3 ডাইমেনশনালি আঁকার চেষ্টা করতেছি। আচ্ছা, তাতে যদি কনফিউশন চলে আসে তাহলে আমি এভাবেই দিই। ওকে, এটা একটা আয়তাকার প্লেট। সো জিনিসটা হচ্ছে ধর আমাদের এই খাতার একটা ওই উপরের মলারটা এভাবে চিন্তা কর, বা এই খাতাটাই চিন্তা কর, এরকম একটা কিছু। সো এইটাকে আমি, এটার মধ্যে 3টা অক্ষ, একটা হচ্ছে এই বরাবর, এটা একটা অক্ষ, আর একটা হচ্ছে এই বরাবর, সেটা হচ্ছে এই অক্ষ। তো এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, আর আরেকটা হচ্ছে যে জেড অক্ষটা, বা জেড অক্ষটাকে আমি আমার নোট অনুযায়ী পিকিউ অক্ষ দিয়ে আমি আঁকছি, সেটা হচ্ছে এই 2টার ভেতর দিয়ে যাচ্ছে, মানে এই খাতার ভেতর দিয়ে গেছে এরকম। সো এই ভেতর দিয়ে সেটাকে বোঝানোর জন্য আমি এই কাজ করতেছি, এভাবে আঁকতেছি। এটা কিন্তু এটার সাথে লম্ব ভেতর দিয়ে গেছে, হ্যাঁ, এটা হচ্ছে পিকিউ অক্ষ। সো আমাদের ওই যে লম্ব অক্ষ উপপাদ্য, সেইটাকে আমরা এইখানে কাজে লাগাবো, অ্যাপ্লাই করবো। হ্যাঁ, সো আমার এই আয়তাকার প্লেটটার বা এই যে খাতাটার দৈর্ঘ্যটা হচ্ছে এল। আচ্ছা, এটা কিন্তু মধ্যবিন্দু। হ্যাঁ, আমি ওই যে মাঝখানে পয়েন্টটা কিন্তু মাঝখানে, এই যে যেখানে ইয়া করছি, যদি আমি সাইড থেকে বুঝতে পারতেছি না যে আদৌ আমি মাঝখানে পয়েন্টটা নিতে পারছি কিনা, তোরা বুঝে নিস, এই পয়েন্টটা মধ্যবিন্দু একদম, মানে দৈর্ঘ্যর মাঝ বিন্দু। এটা হচ্ছে এল, আর এটার হচ্ছে লেন্থ হচ্ছে এল, আর এই যে প্রস্থ হচ্ছে বি, এভাবে লিখলাম আমরা। তো এখন আমাদের বের করতে বলা হয়েছে এই যে মাঝখানের যে ভিতর দিয়ে যে অক্ষটা গেছে, সেই অক্ষের চারপাশে যদি খাতাটাকে এভাবে ঘুরাই আমি, বা এই আয়তাকার প্লেটটাকে এভাবে ঘুরাই, তাহলে সেক্ষেত্রে এটার জড়তার ভ্রামক কত হবে, বা ওই কৌণিক ভরটা কীরকম মনে হবে। মানে আমাদেরকে বের করতে বলা হয়েছে আই পি কিউ। ওকে, এটা বের করতে বলা। তো আমরা কালকেই এটা শিখে আসছি যে ওই যে 3টা এরকম সমান্তরাল অক্ষ থাকলে আই জেড ইকুয়ালস টু হয়তো আই এক্স প্লাস আই ওয়াই এরকম ছিল। সো আমরা সেই থিওরিটাকে অ্যাপ্লাই করবো। ওই পিকিউটাই জেড অক্ষটা, তাইলে ওই আগের দিনের থিওরি অনুযায়ী আমি এটা লিখতে পারি, এটা ইকুয়ালস টু আই এক্স প্লাস আই ওয়াই। সো এখন আই এক্সটা কি? আই এক্স হচ্ছে এই এক্স অক্ষের সাপেক্ষে বস্তুটাকে এভাবে ঘুরাইলে, মানে খাতাটাকে যদি আমি এভাবে ঘুরাই, এই বরাবর অক্ষ, হ্যাঁ, আমি যদি খাতাটাকে এভাবে ঘুরাই, ওকে, তাইলে সেক্ষেত্রে তার জড়তার ভ্রামক কত হবে। তো আমরা আগের দিন একটা এই যে সুষম দণ্ডের ক্ষেত্রে মধ্যবিন্দু দিয়ে অক্ষ থাকলে
আমরা যে সূত্রটা পাইছিলাম এই ক্ষেত্রে আই হয় হচ্ছে ml² / 12, এটা ছিল। ওকে, এটা আমরা আগের দিন পাইছিলাম যখন এই পুরাটার দৈর্ঘ্য হচ্ছে এল। তো আমরা এখন এই দণ্ডটাকে, এই যে এটাকে চিন্তা করতেছি, এটাই সেই দণ্ডটা, আই মিন এই দৈর্ঘ্য, এই যে এল দৈর্ঘ্যের জায়গায় আবার আমার বি চলে আসছে। ওকে, এল দৈর্ঘ্যের জায়গায় বি দৈর্ঘ্যের দণ্ড, যার মাঝখান দিয়ে মধ্যবিন্দু দিয়ে, এই যে যেটা এই অক্ষটা, সেই মাঝখান দিয়ে এই অক্ষটা এক্স অক্ষ, তাহলে আমি ওই সূত্র দিয়ে এটাকে অ্যাপ্লাই করতে পারবো। তাহলে সেই সূত্র অনুযায়ী এটা আসার কথা mb², এলের জায়গায় হবে b²/12। তো এটা আসতেছে, কেউ না বুঝলে বলিস, mb²/12। ওকে, প্লাস আমরা যদি আই অয় এটা চিন্তা করি, তাইলে এই অয় অক্ষ বরাবর, মানে এই চিত্রের সাথেই মিলে যাচ্ছে এটা। সো এই যে সরু সুষম দণ্ড যেটা চিন্তা করছিলাম, তার দৈর্ঘ্য এল ছিল, সো পুরো একই চিত্রের সাথে মিলে যাচ্ছে, এটা আসবে ml²/12। তাহলে এই ক্ষেত্রে আমার IPQ এটা ইকুয়ালস টু আসতেছে, IPQ ইকুয়ালস টু আসতেছে m/12 কমন নেওয়া যায় L² + B²। ওকে, এটা হচ্ছে আমাদের জড়তার ভ্রামক নির্ণয়ের সূত্র। তার মানে আমাদের যদি কোনো প্লেটের মধ্যবিন্দু দিয়ে কোনো অক্ষ চিন্তা করে ওই প্লেটের ক্ষেত্রে তার জড়তার ভ্রামকটা নির্ণয় করতে বলে ওই ঘূর্ণন অক্ষের সাপেক্ষে, তাহলে সেক্ষেত্রে আমাদের ওই জড়তার ভ্রামকটা আসবে m/12 দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। ওকে, ইনটু, আচ্ছা এই ক্ষেত্রে আমাদের ইয়াটা কত আসবে, ওই যে চক্রগতির ব্যাসার্ধটা কত আসবে, চক্রগতির ব্যাসার্ধ আসবে জাস্ট এই √I/m ছিল, সো m তো কাটাকাটি চলে যাবে, আর উপরে থাকবে এরকম L² + B²/12, এটা থাকবে আর এটা হবে আমাদের কে এর মান। তো এইটা একটা প্রয়োগ হলো, কোনটা প্রয়োগ করলাম এই ক্ষেত্রে, লম্ব অক্ষ উপপাদ্যটা প্রয়োগ করলাম। তো এবার আমাদের সমান্তরাল অক্ষটা উপপাদ্যটা যদি প্রয়োগ করি, সমান্তরাল অক্ষ উপপাদ্য প্রয়োগ করব একটায়, আচ্ছা না আরেকটা লম্ব অক্ষ উপপাদ্য প্রয়োগ করব এবার ওই ইয়ার ক্ষেত্রে, ডিক্সের ক্ষেত্রে। ওকে, ডিক্সের ক্ষেত্রে বের করবো আরেকটা। ওয়েট একটু, আমরা আগের দিন ডিক্সের ক্ষেত্রে মধ্যবিন্দু দিয়ে গমনকারী রেখার সাপেক্ষে, মানে হচ্ছে যেটা ওই যে সিডির ক্ষেত্রে বলছিলাম যে মধ্যবিন্দু দিয়ে গমনকারী অক্ষের সাপেক্ষে আমরা জড়তার ভ্রামক নির্ণয় করছিলাম। আজকে মধ্যবিন্দু দিয়ে না, আমরা এটার ব্যাস বরাবর, মেবি একটু আমি দেখে নিই, দাঁড়া, ব্যাস বরাবরই ছিল মেবি, হ্যাঁ ব্যাস বরাবর, যে কোনো একটা ব্যাসের সাপেক্ষে আমরা এবারে জড়তার ভ্রামক নির্ণয় করতে চাই। সো এটা হচ্ছে 6 নাম্বার। এবার চাকতি নিছি, আগের দিনেরটার সাথে এটা ডিফারেন্সটা হচ্ছে, আগের দিন চাকতিটার মাঝখান দিয়ে অক্ষ চিন্তা করছিলাম, ওই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকটা নিয়েছিলাম। আজকে আমাকে বলছে না, যে কোনো ব্যাসের সাপেক্ষে নিব। ওকে, সো এই ধর এটা যদি তার সেন্টার হয়, ধর এই ব্যাসের সাপেক্ষে নিব, এটা হচ্ছে এবি অক্ষ। এবার এই চাকতিটাকে আমি এভাবে ঘোরাবো, হ্যাঁ এভাবে ঘোরাবো, ধর এভাবে রোটেট করব, তাহলে সেক্ষেত্রে ওর ভরটা কীরকম মনে হবে বা জড়তার ভ্রামকটা কীরকম মনে হবে। তো তার মানে এটা এই প্লেটটার উপরে, প্লেটটার সমতলে অবস্থিত। তো আমি আগের বারের মতো ওই লম্ব অক্ষ উপপাদ্যটা ইউজ করব। তো এটার জন্য আরও দুইটা অক্ষ নিয়ে নিই, আরেকটা অক্ষ নিলাম, এই আরেকটা অক্ষ নিলাম এইটার সাথেই 90 ডিগ্রি কোণে এবং ওই তলের উপরে একই সমতলে অবস্থিত। এইটাকে ধর আমি CD দিচ্ছি, আর এই দুইটার ছেদ বিন্দু দিয়ে গমন করতেছে, এইটা মাঝখান দিয়ে যাচ্ছে, ওই যে কালকে যে অক্ষটা আঁকছিলাম সেই অক্ষটা, এইটাকে আমি আবারও আঁকতেছি এভাবে, এটা ভিতর দিয়ে চলে গেছে, এটাকে আমি আগের বারের মতো PQ দিয়ে দেখালাম। ওকে, আর এই ডিস্কটার ব্যাসার্ধ হচ্ছে, এই ডিস্কটার ব্যাসার্ধ হচ্ছে R। সো এখন আমরা এই ব্যাস এভাবে ঘুরাইলে, হ্যাঁ এভাবে ঘুরাবো,
ব্যাসের সাপেক্ষে যদি ঘুরাই তাহলে সেক্ষেত্রে জড়তার ভ্রামক কত হবে সেটা বের করতে চাই। আমাদের আবারও লম্ব অক্ষ উপপাদ্য। লম্ব অক্ষ উপপাদ্য কি? এই যে এইটার সাপেক্ষে জড়তার ভ্রামক মানে IPQ। আমাকে কিন্তু এটা বের করতে বলে নাই। সো PQ অক্ষের সাপেক্ষে, আচ্ছা লিখতেছি, ওকে সমস্যা নেই। IPQ এটা ইকুয়ালস টু হবে এই যে বাকি দুইটা IAB প্লাস ICD। আমাকে কিন্তু বের করতে বলছে এই যে IAB বা ICD, ওই সিডিও কিন্তু একটা ব্যাস, যে কোনো একটা বের করতে বলছে। IAB আর ICD একই রকম হবে, কারণ দুই ক্ষেত্রে এটাও ব্যাস এটাও ব্যাস, ঘুরাইলে একই রকম জড়তার ভ্রামক আসবে। সো এই দুইটাকে আমি আই দিয়ে দেখাচ্ছি, এটাকেও আই দেখাইলাম, মানে এটাই আমরা বের করতে চাই। এটাও আই আর এটা IPQ থাকলো। সো আমার আইটাই বের করা লাগবে। সো এই ক্ষেত্রে আই ইকুয়ালস টু আসতেছে ওই যে এই সাইডে যেহেতু যে 2i চলে আসতেছে, সো আই ইকুয়ালস টু আসতেছে আই মানে হাফ IPQ। কেউ না বুঝলে বলিস, জোহানা কিছু বুঝতেছিস? আগের দিনের ক্লাসটা দেখছিলি? সো এখানে হাফ IPQ সেটা কি? ওই যে ডিস্কের মধ্যবিন্দু দিয়ে গেছে এরকম একটা অক্ষ, তার চারপাশে ডিস্কটা ঘুরতেছে, যেটা আমরা আগের দিন করে আসছি। সেটা আসছিল হাফ MR স্কোয়ার। সো এই IPQটা হচ্ছে হাফ MR স্কোয়ার। সো আগের দিনেরটা সরাসরি বসাইলাম, তাইলে ওই ব্যাসের সাপেক্ষে যেটা পাবো সেটা হবে হচ্ছে 1/4 MR স্কোয়ার। তার মানে বোঝা যাচ্ছে যখন আমরা একটা ডিস্কে সেন্টারে অক্ষ রেখে ঘুরাবো লম্বভাবে, তখন তার জড়তার ভ্রামক যা হবে, এই যে এটা ছিল আগের দিন, আর যদি ওই ব্যাস বরাবর অক্ষ রেখে ঘুরাই তখন তার জড়তার ভ্রামক আগের তুলনায় কম হবে। এটা 1/2, এটা 1/4। আচ্ছা, সো এটাও আমাদের লম্ব অক্ষ উপপাদ্যের একটা প্রয়োগ। এবার আমরা সমান্তরাল অক্ষ উপপাদ্যের একটা প্রয়োগ দেখতেছি। সাত নাম্বার। সো এই ক্ষেত্রে আবারও একটা ডিস্ক রোটেট করব, বাট এবার অক্ষটা নিব, এটাও এবারও ডিস্ক রোটেট করাবো। কিন্তু আগেরবার ডিস্কটাকে রোটেট করাইছি ফার্স্টে হচ্ছে কেন্দ্র দিয়ে লম্বভাবে অক্ষ ছিল, একটু আগে ব্যাস বরাবর করলাম। এবার হচ্ছে এর যে কোনো এক পাশে, মানে হচ্ছে পৃষ্ঠের অভিলম্বভাবে গমনকারী স্পর্শকের সাপেক্ষে, মানে হচ্ছে ব্যাপারটা আমার কাছে কোনো ডিস্ক, আচ্ছা আমি একটু বোঝানোর চেষ্টা করি, পাচ্ছি না। এরকম চাকতি শেপের কিছু ছিল আমার কাছে, আছে, একটু ওয়েট কর। আর তোদের একটু মানে এখন পড়াশোনা শুরু করে দেওয়া উচিত। ধর এই সেই ডিস্কটা, হ্যাঁ, প্রথমবার যেটা করছিলাম একদম মাঝখান দিয়ে অক্ষ নিয়ে ঘুরাইছি, ওকে। আর একটু আগে যেটা করছি এই মাঝখান দিয়ে অক্ষ চিন্তা করে এটাকে এভাবে রোটেট করছি, ওকে। আর এইবার যেটা করতেছি, এইবার হচ্ছে এই বরাবর অক্ষটা, এই যে এইখানে অক্ষ, ওকে। এবার এইটার চারপাশে এটা ঘুরবে, এভাবে রোটেট করবে, ওকে। সেই ক্ষেত্রে চার জড়তার ভ্রামকটা কীরকম হবে সেটা বের করতে যাচ্ছি। তাহলে আমি এখন লম্ব অক্ষ উপপাদ্যটা কীভাবে খাটাবো বলতেছি। এই যে এটা অক্ষ, এটা আমার মেন অক্ষ, আর এটার ভরকেন্দ্রটা কোথায়? যেহেতু এটা চাকতি, ভরকেন্দ্রটা একদম মিডল সেন্টারে, তাহলে ওই সেন্টার দিয়ে আরেকটা অক্ষ চিন্তা করবো, দুইটার সাথে লম্ব হবে, একটা আরেকটার সাথে লম্বা হবে। সো আমি এইটা এখন আঁকতেছি। সো যেহেতু এটা বুঝে গেছিস, তাহলে আমি এটাকে এভাবে আঁকি, বুঝতে সুবিধা হবে। এটা কিন্তু রাউন্ড শেপের সেই চাকতি। সো এইটা হচ্ছে আমার যে অক্ষটার সাপেক্ষে আমি জড়তার ভ্রামকটা নির্ণয় করতে চাচ্ছি। আর আমি আরেকটা যে লম্ব অক্ষ উপপাদ্যের জন্য ভরকেন্দ্র দিয়ে যেটা নিতে হয়, সো ভরকেন্দ্র তো এটাই, সেই জি মানে সেন্টারে হবে, এইটা সেই অক্ষটা। সো এটাকে ধর সিডি লিখলাম। আর ওই যে দুইটার মধ্যবর্তী দূরত্ব দরকার হইতো, এই দূরত্বটা কিন্তু ব্যাসার্ধের সমান, আর এর সমান। আর এমনিতে তো এটার ব্যাসার্ধ আরই,
ওকে, তাহলে আমরা এখন বের করতে যাচ্ছি এটা। তো আমাদের সূত্রটা এটা ছিল যে এই আই এ বি, মানে আমাদের সূত্রটা এটা ছিল, এটা লিখি আই ইকুয়ালস টু আই জি প্লাস এম এইচ স্কোয়ার, এরকম ছিল। সো আই ইকুয়ালস টু, মানে আমার এখানে আই বের করবে এ বি এর সাপেক্ষে, তাহলে এটা আই এ বি লিখলাম। আই এ বি ইকুয়ালস টু আই জি মানে হচ্ছে আই সি ডি প্লাস এম এইচ স্কোয়ার, এইচটা হবে আর দূরত্ব, আর এম হচ্ছে চাকরিটার ভর। তো এখন আই সি ডি এটা আবার কি? এটা হচ্ছে ওই যে মাঝখানে অক্ষ রাখলে যে জড়তার ভ্রামকটা হয়, মানে ওই কালকে যে সিডি রুমের ভিতরে সিডি ঘোরার ক্ষেত্রে বা একটু আগেও যেটা বলছিলাম, মানে হাফ এম আর স্কোয়ার সেটা, আর এখানে তো এম আর স্কোয়ার আছেই, তাইলে এটা পাচ্ছি আমরা 3/2 এম আর স্কোয়ার। ও আচ্ছা, আগেরটার কে মনে হয় আমি বের করি নাই, তোরা তো বুঝতেই পারবি। সো এটার কে যদি বের করি তাহলে কে এটা এরকম আসবে √3/2 আর। ওকে, সো এই ক্ষেত্রে জড়তার ভ্রামকটা হবে 3/2 এম আর স্কোয়ার। সো আমাদের এই জড়তার ভ্রামকগুলোর দরকার হবে বিভিন্ন ক্ষেত্রে, এবং এই যে কোনটা কখন কোথায় অক্ষ বলে দিচ্ছে এই ব্যাপারগুলো কিন্তু ইম্পর্টেন্ট। আচ্ছা, কারো কি এইটুক পর্যন্ত কোনো কোশ্চেন আছে? কারো এইটুক পর্যন্ত কোনো কোশ্চেন আছে কি রে? ওকে, ঠিক আছে। এই সাজিদ, কি অবস্থা, কেমন আছিস? আচ্ছা, তোদের কি কলেজে ক্লাস হচ্ছে এখন? কেন, মানে কি পেন দিচ্ছে? আচ্ছা, ফার্স্ট ইয়ার শেষ না তোদের সবারই কি? আচ্ছা আচ্ছা, ওকে। আর তোদের ওই যে বললাম যে শর্ট সিলেবাসে তোরা এই ব্যাপারটা করতে পারিস যে ওই পুরো চ্যাপ্টার ওভাবে না পড়লেও যেগুলো বাদ দিছে, ওই যেগুলো বললাম ইম্পর্টেন্ট, ম্যাথ ট্যাথ করার দরকার নাই, কিন্তু থিওরিটা বুঝে রাখিস, তাইলে একটু মানে রিলিফ ফিল করবি আর কি। গল্পের মতো দেখে রাখিস, আর গল্পের মতো দেখবি মানে বই থেকে পড়বি না অবশ্যই, এই যে এরকম লেকচার ভিডিও টিডিও দেখে নিবি। ওকে, এখন আসি কৌণিক ভরবেগ, নতুন টার্ম আর কি, আর আমরা আসতেছি এবার কৌণিক ভরবেগ। আমরা তো ওই কয়েকটা জিনিস পড়ে আসছি যে বৃত্তাকার পথে ঘূর্ণায়মান বস্তুর জন্য, মানে কৌণিক গতির ক্ষেত্রে অনেকগুলো জিনিস জেনে আসছি। একটা হচ্ছে কৌণিক সরণ, কৌণিক ত্বরণ, কৌণিক বেগ, তারপরে ছিল কৌণিক ওই যে জড়তার ভ্রামক যেটাকে আমরা কৌণিক ভর বলতেছিলাম, তারপরে হচ্ছে কৌণিক বল, না কৌণিক বল এখনও জানি নাই। সো এখন ওই টার্মগুলো জানবো, মানে প্রত্যেকটাই রৈখিকের সাথে কৌণিকের তুলনা দিয়ে আমরা এই জিনিসগুলো জানবো। আচ্ছা, কেউ কি জানিস ওই খেলার আপডেট কী রে? কৌণিক ভরবেগ যেটাকে আমরা এল দিয়ে দেখাই, ইংলিশটা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম। আচ্ছা, তো আমাদের রৈখিক ভরবেগ যেটা ছিল, রৈখিক ভরবেগকে আমরা এমভি এভাবে বলতাম, পি ইকুয়ালস টু এমভি। আর কৌণিক ভরবেগ, এই রৈখিক বেগের দিকটা ছিল এই ভি এর দিকে, কারণ এটা একটা স্কেলার রাশি ছিল। এখন কৌণিক এম একটা স্কেলার রাশি ছিল। এখন কৌণিক ভরবেগ এইটা কীরকম হবে আমরা আগেই একটা আইডিয়া করে নিতে পারি। দেখ আইডিয়াটা কীভাবে করে নিতে পারি, কারণ আমরা দেখছি যে সমীকরণগুলা ইসের সাথে মিলে যায়, রৈখিক আর কৌণিকের সমীকরণগুলো একটা আরেকটার সাথে মিলে যায়। সো এটা যেটাকে আমরা রৈখিক অবস্থায় ভর বলতেছিলাম, সেই ভরটাকে কৌণিক অবস্থায় ভর বললে আমাদের এটা আসার কথা আই, এটা হওয়ার কথা আই। আচ্ছা, আমি আগে এটাকে সরাই দিচ্ছি, আই আসার কথা। আর এই ভি যেটাকে আমরা রৈখিক বেগ বলতেছিলাম, সেটা হয়ে যাওয়ার কথা ওমেগা, মানে আই ওমেগা আসার কথা। এটাকে আমরা প্রুফ করব। তো এটা প্রুফ করার আগে, তার আগে আমরা নর্মাল হিসাবটা দিই যে কৌণিক ভরবেগ জিনিসটা কি। সো আমরা একটা বস্তু যখন রৈখিক বৃত্তাকার পথে ঘুরতে থাকতো, তখন তার একটা বেগ ছিল
একটা ছিল স্পর্শক বরাবর ওই পথে, যে কোনো বিন্দুতে ওই বৃত্তাকার পথের স্পর্শক বরাবর। ওকে, সো এটা ছিল রৈখিক বেগ। এটা ছিল ওই অক্ষ, যে যাকে কেন্দ্র করে সে ঘুরতেছে সে অক্ষ থেকে ওই বিন্দুর ব্যাসার্ধ ভেক্টর, আর বা আমরা সেটাকে এক্ষেত্রে ওই বৃত্তাকার পথের ব্যাসার্ধ বলতে পারি। আর বস্তুটার ভর যদি এম হয়, আমরা প্রতি ক্ষেত্রে এরকম দেখে আসছিলাম আগে যত পরে আসছি যে কৌণিক বেগ ভি, রৈখিক বেগ আর কৌণিক বেগের মধ্যে সম্পর্ক করে দিত আর, এরকম রৈখিক সরণ আর কৌণিক সরণের মধ্যে সম্পর্ক করে দিত আর। তাহলে এই ক্ষেত্রেও রৈখিক বেগ আর কৌণিক বেগের মধ্যে সম্পর্কটা করে দেবে এই আরটাই। এটা হচ্ছে রৈখিক বেগ, এটা হচ্ছে কৌণিক বেগ, তাহলে এটা হচ্ছে কৌণিক বেগ এল, এটার সাথে ওই আর আর পি এটার সম্পর্ক হবে। এইটুকু আমরা বুঝে যাচ্ছি। আরেকটু অন্যভাবে বললে যে এই জিনিসটা যে ঘুরতেছে, এই ঘোরার সময় কৌণিক বেগ জিনিসটা কি? এই কৌণিক বেগ জিনিসটা হচ্ছে এই ঘূর্ণনরত অবস্থায় বস্তুটা সামনে বা পিছনে, মানে ওই যে তলে সে ঘুরতেছে সেই তলের বাইরের দিকে বা ভিতরের দিকে তার একটা বেগ কাজ করে। ওই ফ্যান যখন ঘুরতেছে, ফ্যানের পাখা এখন যে ডিরেকশনে ঘুরতেছে তাতে ফ্যানের বাতাসটা এখন নিচের দিকে আসতেছে। এই ফ্যানের পাখাটাকে উল্টা দিকে ঘুরাই দিলে ফ্যানের এই বাতাসের ডিরেকশনটা উল্টা দিকে হয়ে যাবে। ওকে, এক্সজস্ট ফ্যানগুলো উল্টা দিকে ঘোরানো হয়। আবার ওই যে বলছিলাম যে ছোটোবেলায় যে আমরা এরকম ঘুরাইতাম, এরকম ছিল দেখতে, তোরা তো দেখছিস মেবি, এরকম 3টা পাখা থাকতো আর এভাবে ঘুরাইতাম আমরা, সেটা উপরে যাইতো একদিকে ডিরেকশনে ঘুরাইলে, উল্টা ডিরেকশনে ঘুরাইলে ওটা নিচে চলে আসতো, এরকম একটা অবস্থা ছিল। সো এই ক্ষেত্রে একটা বিশেষ টাইপের বেগ সৃষ্টি হচ্ছে যখন একটা বস্তু ঘূর্ণনরত অবস্থায়, সেই বেগটা হয় উপরের দিকে অথবা নিচের দিকে। এটা অন্য কোনো ডিরেকশন হওয়ার ওয়ে নাই, মানে লম্ব বরাবর হয় উপরে বা বাইরের দিকে বা ভিতরের দিকে, অন্য কোনো ডিরেকশন হওয়া সম্ভব না। ওই বেগটাই হচ্ছে কৌণিক বেগ। সো এই কৌণিক বেগটা দুইটা ব্যাপারের উপরে নির্ভর করতেছে। এই বেগের মানটা কম বেশি হওয়াটা নির্ভর করতেছে কয়েকটা ব্যাপার, দুইটা ব্যাপারের উপর। এক হচ্ছে তার অক্ষ থেকে সে কত দূরে অবস্থান করতেছে এটার উপরেও ডিপেন্ড করতেছে, ওই বিন্দুটা আর এর উপরে ডিপেন্ড করতেছে। আর একই সাথে ওখানে তার ওই যে রৈখিক বেগ ভরের ব্যাপারটা বাদ দিলাম, রৈখিক বেগের উপরে ডিপেন্ড করতেছে। সহজ কথায় পি এর উপরেও ডিপেন্ড করতেছে, আর এর উপরেও ডিপেন্ড করতেছে। তো এখন আমরা এইটুকু কনফার্ম হয়ে গেছি যে ওই কৌণিক বেগের ডিরেকশন আছে একটা, এবং সেটা লম্ব বরাবর বাইরের দিকে বা ভেতরের দিকে এই তলের। ওকে, তাইলে আমরা এখন দুইটা ভেক্টর রাশিকে গুণ দিচ্ছি, এই দুইটার উপরেই কৌণিক বেগ নির্ভর করে। একটা হচ্ছে আর, এটাও ভেক্টর, এটাও ভেক্টর। সো এখন এই দুইটা ভেক্টরকে আমরা গুণ করতে পারি দুইটা ওয়ে আছে আমাদের, একটা ডট গুণ আর একটা ক্রস গুণ। তো যেহেতু বুঝে গেছি যে এইখানে একটা ভেক্টর রাশি আসছে, তার মানে এটুকু শিওর যে এটা ক্রস গুণ হবে। সো এখন ক্রস গুণ যে আমরা করব, ক্রস গুণের আবার ব্যাপার স্যাপার ছিল যে আমরা কি আর কে আগে দেব নাকি মানে কোনটাকে আগে পরে দিলে ডিরেকশনটা উল্টা আর সোজা, যেটা ওই যে বললাম দুইটা ডিরেকশন আছে, সেটা কিন্তু চেঞ্জ হয়ে যেত। তার মানে আমাদের একটাকে আগে বা পরে দিতে হবে, মানে দুইটা কেস হইতে পারে, এরকম হইতে পারে অথবা আর ক্রস পি হইতে পারে। সো আমি কোনটা অ্যাকচুয়ালি সঠিক সেটা কেমনে জাজ করব, সেটা জাজ করব আমাদের ইসের সাথে, বাস্তবের সাথে মিল রেখে। বাস্তবের সাথে মিল রেখে কীরকম, আগেও দেখাইছিলাম যে আমি চেক করি যে এই ধর এখন এটা ধর একটা ফ্যান, এটা ফ্যান বা এখন এই ফ্যানের ক্ষেত্রে, আচ্ছা আমি এই জিনিসটাকে আমি এখন এভাবে আনতেছি, হ্যাঁ এভাবে আনলাম। সো আমি ধর এটা এই বরাবর ঘুরতেছে, বা আচ্ছা এই বরাবর ঘুরাচ্ছি আমি, হ্যাঁ এই বরাবর ঘুরাচ্ছি ঘড়ির কাঁটার দিকে, তার মানে বাতাসটা উপরের দিকে যাওয়ার কথা, এরকম একটা ব্যাপার। ওকে, সো আমরা এই দিকে যখন ঘুরতেছে, তাইলে এইখানে কোনো একটা বিন্দু বা পাখার রৈখিক বেগের দিকটা এই বরাবর বাইরের দিকে, রৈখিক বেগের দিকটা এই বরাবর বাইরের দিকে, তার মানে ভি এর ডিরেকশনটা বাইরের দিকে, একটু খেয়াল রাখিস। আর এই যে এটা অক্ষ থেকে ওর যে ব্যাসার্ধ ভেক্টর বা ওই যে এই অবস্থান ভেক্টর, সেটা এরকম ডিরেকশনে হবে। তার মানে আমার কাছে এই চাকতিটা যখন এভাবে ঘুরতেছে উপর দিকে বাতাস যাওয়ার কথা, এটুকু মনে রাখিস। এখন আমি
বা ওই ফ্যানটা যদি চিন্তা করি, আমি এখন ওই ডিরেকশনগুলো দেখাচ্ছি। ভি এর দিকটা ছিল এই বরাবর, আর ওই যে ব্যাসার্ধ ভেক্টর যেটাকে এইখানে রাখছিলাম সেটাকে আমি একটু আগায় নিলাম, ওই যে দিক ঠিক রেখে ভেক্টরকে আগায় নেওয়া যায়। তার মানে আমি এখন দুইটা জিনিস পাইছি, একটা হচ্ছে আর, এটা হচ্ছে ভি, ওকে, আর ভি যেদিকে সেই দিকেই পি থাকে, ওকে। তাহলে এটা হচ্ছে ভরবেগের দিক, এটা হচ্ছে আর এর দিক। তো এখন আমার কৌণিক বেগের দিক হওয়ার কথা উপরের দিকে, সো আমার ওই যে ডানহাতি নিয়মটা খাটাই। তাহলে আমি যদি পি ক্রস আর করি তাইলে কোন দিকে আসে সেটা দেখব, আর একই সাথে আবার আর ক্রস পি করলে কোন, আচ্ছা আমি মনে হয় উল্টা কাজ করছি, সরি 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 আমি উল্টা করে ফেলছি। ফ্যানটা এইদিকে ঘুরলে ঘড়ি কাটা, বাতাস উপরে না নিচের দিকে যাওয়ার কথা, সরি আমি ভুল করে ফেলছি। ঘড়ির কাটার দিকে ঘুরলে মানে এখন আমাদের মাথার উপরেও ফ্যান ঘড়ির কাটার দিকে ঘুরতেছে, সো বাতাস নিচের দিকে আসবে, সরি। এই সবাই একটু ক্লিয়ার হয়ে নিস, মানে কৌণিক বেগের দিকটা নিচের দিকে হওয়ার কথা। তো দেখি সেটাই হয় কি না, বাস্তবের সাথে মিলাচ্ছি, আমি দুইটা দিয়েই ট্রাই করতেছি। আমরা ডানহাতি নিয়ম অনুযায়ী আর এর দিক বরাবর আমাদের ডান হাতকে রাখলাম, পি বরাবর ঘুরে আনবো, তাহলে এই যে নিচের দিক, তার মানে বাস্তবের সাথে মিলতেছে, ওকে। আর যদি আমরা ওটা দিয়ে করি, পি এর দিক বরাবর ডান হাতটা রেখে আর এর দিকে মুষ্টিবদ্ধ করি, তাহলে উপরের দিক, যেটা বাস্তবের সাথে মিলতেছে না। সো লাস্টের কাজটুকু আমরা ফার্স্টে এইটুকু বুঝে নিছি যে আর পি এর উপরেও নির্ভর করে, এইটুকু বুঝছি। তারপরের কাজটুকু যে কাকে আগে রাখবো পরে রাখবো এটা বাস্তবের সাথে মিলাই নিচ্ছি। তার মানে আমাদের এই জিনিসটা রাইট, যে আমাদের কৌণিক ভরবেগ হবে রৈখিক ভরবেগ আর ব্যাসার্ধ ভেক্টরের ক্রস গুণফল, ওকে। সো এই ক্ষেত্রে আমরা এটাকে ওই যে ইসের ক্রস গুণনের নিয়ম অনুসারে লিখতে পারি যে আর পি সাইন থিটা, এটা হচ্ছে আর পি এর মধ্যবর্তী কোণ, আর এখানে যেহেতু ভেক্টর রাশি আছে আমার একটা একক ভেক্টর লাগবে, এই সেই একক ভেক্টরটা। আচ্ছা আমি আবার মিটিংটা জয়েন দিচ্ছি, তোরা আরেকবার একটু জয়েন দে সবাই, ওকে। তারপরে তাহলে এইটাকে আবার আমি যদি এইটা এই প্রুফটা একটু পরে আসতেছি, এটাকে আবার আমি তাহলে এভাবে লিখতে পারি যে যদি শুধু মান দিয়ে লিখি তাহলে এই যে এরকম করে লিখতে পারি যে শুধু ভেক্টরের মান, তাইলে আর পি সাইন থিটা, আর ওই পি কে আবার এম ভি লিখতে পারি, মানে এম ভি আর সাইন থিটা। আর যদি থিটার মান সবসময় তো অলওয়েজ আমাদের 90 ডিগ্রি হচ্ছে এই ক্ষেত্রে, সো থিটা যদি 90 ডিগ্রি হয় তাহলে 1 হয়ে যাবে, মানে এল ইকুয়ালস টু আমরা লিখতে পারি এম ভি আর। এই জন্য আমরা ওই বোর পরমাণু মডেল পড়ার সময় কৌণিক ভরবেগ, ইলেকট্রনের কৌণিক ভরবেগ, সেটাকে আমরা এম ভি আর দিয়ে দেখাইছিলাম। তো এখন আমরা এটা কোত্থেকে আসলাম, এটা আসলাম এই যে এই সম্পর্কগুলো থেকে, এই একটা থেকে আরেকটা সবসময় রৈখিক আর কৌণিকের মধ্যে সম্পর্কটা করে দেয় একটা আর, এখানেও তাই হইলো। এটা ছিল রৈখিক ভরবেগ, এটা ছিল কৌণিক ভরবেগ, সম্পর্ক করে দিচ্ছে আর। তো এখন আমরা ওই যে আবার এই সমীকরণগুলোর আকারও যে একই রকম সেটার একটু প্রুফ দেখি। মানে এইটার তো আমি দেখছিলাম যে এম আর ভি, তাইলে এই অনুযায়ী এম এর জায়গায় হওয়ার কথা যে এটা রৈখিক ভর, এটা কৌণিক ভর, এটা একটা স্কেলার রাশি, এটাও স্কেলার রাশি, এই ভি ভেক্টর রাশি, কৌণিক ভেক্টর রাশি, মানে এল ইকুয়ালস টু আই ওমেগা হওয়ার কথা। তো সেটাও আমরা এখন প্রুফ করার চেষ্টা করি যে অ্যাকচুয়ালি এল ইকুয়ালস টু আই ওমেগা হয় কিনা। তাইলে এইটা পরীক্ষায় আসবে। আমরা ওই যে যেভাবে প্রথম দিন জড়তার ভ্রামকের ব্যাপারটা নিয়ে আসছিলাম ঠিক একইভাবে এখন এইটাকে প্রুফ করতেছি। সো এখন সবকিছু সোজা লাগবে আশা করি, খুব কঠিন কিছু না। বারবার একই, মানে তোরা এখন আগেই বলে দিতে পারবি যে ভাই এটা সমীকরণটা এরকম হবে, কারণ এখন বুঝে গেছিস কি কাহিনী ঘটতেছে। ওকে, তো আমরা এবার প্রুফ করতে যাচ্ছি এল ইকুয়ালস টু আই ওমেগা, এটা প্রুফ করতে যাচ্ছি। তো এটা প্রুফ করতে গিয়ে আবারও আমরা এরকম একটা এলোপাথারি শেপের কোনো বস্তু নিলাম, সো এটা এরকম একটা অক্ষকে কেন্দ্র করে ঘুরতেছে, এবং এইখানে যখন ঘুরতেছে এর প্রত্যেকটা বিন্দুর, ওই আগেই বলছিলাম এটা জড়তার ভ্রামক পড়ানোর সময় বলছিলাম, সো নতুন করে আর বলার দরকার নাই, যে এখানে আমি কয়েকটা বিন্দু নিলাম m1 m2 এরকম বিভিন্ন ভর নিলাম, আর এদের অক্ষ থেকে দূরত্ব হচ্ছে r1 r2, এদের যে রৈখিক বেগটা হচ্ছে v1 v2, আর এদের যে কৌণিক বেগ সবার সেম, কারণ কৌণিক বেগ সবসময় ওরা প্রত্যেকটা বিন্দু একই সময়ে 360 ডিগ্রি কোণ করে ঘুরতেছে, সবার কৌণিক বেগ ওমেগা। সো এটা নিয়ে মনে হয় কোশ্চেনও করছিল যে এখানে, যা হোক কিছু কোশ্চেন ছিল, কারো যদি ইয়া থাকে কনফিউশন থাকে ওই জড়তার ভ্রামকের লেকচারটা দেখে নিস, বুঝে যাবি। আচ্ছা তাহলে আমরা এখন বের করতে যাচ্ছি এই বস্তুটার মোট কৌণিক ভরবেগটা কত। তাহলে আমরা একটা একটা করে বের করি, তাহলে আমরা প্রত্যেকটা কণার কৌণিক ভরবেগকে বের করে যোগ করলেই আমরা মোট কৌণিক ভরবেগটা পাবো। তাইলে প্রথম কণার কৌণিক ভরবেগ, যেটাকে আমরা L1 দিয়ে লিখতে পারি, প্রথম কণার কৌণিক ভরবেগ, সেটা একটু আগে আমরা বের করে আসছি এম ভি আর, এম
ওয়ান V1 R 1। ওকে, তাইলে প্রথম কণার কৌণিক ভরবেগ হচ্ছে mv/r1, আর ওই যে সাইন থিটা সেটা তো 90 ডিগ্রি, সো এটা লিখলাম না, কারণ আমি ওই যে মার্কার দিয়ে তখন দেখাইছি যে মধ্যবর্তী কোণটা 90 ডিগ্রি হচ্ছে, ভি আর আর এর মধ্যবর্তী কোণটা। এখানে আবার ভি সমান সমান আমরা জানি, ভি সমান সমান জানি ওমেগা আর, তাইলে প্রথম কণার জন্য আমি এটা লিখতে পারি m1 ওমেগা, যেহেতু সবার জন্য সেম, ওমেগা r1, আর r1 তো আগের থেকেই আছে, তাইলে এখানে আসতেছে m1 ওমেগা r1 স্কয়ার। সো একইভাবে আমি আর বাকিগুলা করলাম না, L2 এর জন্য আসবে m2 ওমেগা r2 স্কয়ার, এরকম আপ টু n পর্যন্ত যদি আমরা করি সবার এরকম আসতে থাকবে। সো আমি আর বাকিগুলা যোগ দিচ্ছি না, একই রকম আসবে, সবার আকৃতি সেম। তো টোটাল বস্তুর কৌণিক ভরবেগ যদি আমি বের করতে চাই, তাহলে সেটা কি আসবে, এই L1 প্লাস L2 এরকম আপ টু সবগুলো আমাকে যোগ দিতে হবে। সো সেটাকে যদি যোগ দিই আমরা ব্যাপারটাকে এভাবে লিখতে পারি, যেহেতু প্রত্যেকটার মধ্যে এই ওমেগা কমন, সো ওমেগা নিয়ে নিলাম বাইরে, তাহলে ভিতরে এরকম থাকতেছে m1 স্কয়ার, m1 r1 স্কয়ার প্লাস m2 r2 স্কয়ার, এরকম আপ টু আসতেছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা আবার এই এল সমান সমান আমরা এই জিনিসটাকে সামেশন সামেশন এম আই আর আই স্কয়ার লিখতে পারি, যেটাকে আমরা জড়তার ভ্রামক বলতাম ওই অক্ষের সাপেক্ষে। তাহলে ওইটা বস্তুটার জড়তার ভ্রামক, মানে এল ইকুয়ালস টু পাইলাম আই ওমেগা। এই প্রুফটা আসবে পরীক্ষা। ওকে, আচ্ছা, সো আমরা সবকিছু যেটা যেটা পড়তেছি আমরা দেখ কি করতেছি, আমরা এখন পর্যন্ত আমাদের পড়াশোনাগুলো এরকম রৈখিক আর কৌণিকের মধ্যে সম্পর্ক করতেছি, এবং রৈখিকের জন্য, রৈখিক গতির জন্য আমরা যে আকৃতির সমীকরণ পাইছি, কৌণিকের জন্য সেম আকৃতির সমীকরণ পাচ্ছি। সো এবার আমরা রৈখিক বল, এই বস্তুটার উপরে একটা বল কাজ করতেছে, সেটা বস্তুটার উপরে এই বলটা, এই বলটাকে আবার দুইটা ভাগে ভাগ করা যায়। আমি এখন এইটার উদাহরণটা ওই দরজা দিয়ে দিচ্ছি। ধর এটা হচ্ছে একটা দরজা, দরজার আমরা উপর থেকে দেখতেছি ভিউটা এরকম, চিন্তা কর। আচ্ছা, বা এটাই দরজা, চিন্তা কর যে আমরা এটাকে ধাক্কা দেব, এটা হচ্ছে ঘূর্ণন অক্ষ। ওকে, তো এখন ঘূর্ণন অক্ষ, এটাকে আমি ধাক্কা দিব, আমি এইখানে ধাক্কা দিচ্ছি, মানে এফ বল প্রয়োগ করতেছি, এফ বলটা ভিতরের দিকে। হ্যাঁ, আমি যে এভাবে ক্রস সাইন দিয়ে ভেক্টর ভিতরে বুঝায়, তোরা জানিস, সো সেটা বুঝাইলাম। আমি এইখানে এফ বল দিচ্ছি, তো ধর এটা 5 নিউটন বল, তো এটা ঘূর্ণন অক্ষ থেকে এটার দূরত্বটা, এটা হচ্ছে সেই ব্যাসার্ধ ভেক্টর আর, ওই ভিতরের দিকে বল প্রয়োগ করতেছি। সো এখন এই বস্তুটা ঘোরার একটা প্রবণতা পাইলো, সে ঘুরতেছে। ওকে, কিন্তু এখানে ধাক্কা দিলে সে যতখানি ঘোরার প্রবণতাটা পাবে, আমি যদি এইখানে ধাক্কাটা দিই, এই জায়গায় যদি বল প্রয়োগ করি, সেম বল, একই বল প্রয়োগ করব, বাট আমি ডিফারেন্ট দূরত্বে আর এর মানটা চেঞ্জ করে ফেলছি। ওকে, সো এইবার দরজাটার ঘোরার প্রবণতাটা একটু কমে যাবে, বুঝাই যায় দরজা এখানে ধাক্কা দিলে সহজে ঘুরে, এখানে ধাক্কা দিলে ঘোরানো একটু কষ্ট হয়ে যায়। তার মানে এটা আমরা বুঝতে পারতেছি যে এই বস্তুটার উপরে তো একটা বল আমি দিছি যে লম্বভাবে প্রয়োগ করতেছি, এটা তো আমার রৈখিক বল। ওকে, এটাকে আমরা রৈখিক বল বলি, যেটাকে এফ ইকুয়ালস টু এম এ বলতাম, এফ ইকুয়ালস টু এম এ যেটা ছিল। কিন্তু এইখানে আরেকটা বল ক্রিয়া করতেছে, আমি যখন রৈখিক বল দিচ্ছি এই বস্তুটার উপরে আরেকটা বল ক্রিয়া করতেছে, যেটা একে ঘোরানোর চেষ্টা করতেছে, সেই বলটাকে আমরা বলতেছি টর্ক। সেটাকে আমরা এইভাবে দেখাচ্ছি, টাও দিয়ে দেখাচ্ছি, এই অক্ষরটাকে টাও, অক্ষরটার নাম হচ্ছে টাও, আর এই বলটাকে আমরা বলতেছি টর্ক। তো টর্ক ব্যাপারটা কি, টর্ক হচ্ছে এমন বল যেটা ঘূর্ণন প্রবণতা সৃষ্টি করে, যেটা একটা বস্তুকে ঘোরানোর চেষ্টা করে, সেই বলটাকে আমরা, এখন তুই বলতে পারিস যে ভাই এই বলটাই তো ঘুরাইছে, কারণ আমি ওই ধাক্কা দিয়ে ঘুরাইছি। না, ওই বলটা ঘুরায় নাই, যদি ওই বলটাই ঘুরাইতো তাইলে এইখানে বল দিলে যে ঘূর্ণন হইতো, এখানে বল দিলেও সে একই ঘুরতো। তার মানে এই জিনিসটাকে ঘোরানোর পিছনে আরেকটা জিনিসের ভূমিকা আছে, সেটা হচ্ছে এই আটটা। তার মানে এই ঘূর্ণন বলটা মাপতে গিয়ে ঘূর্ণন প্রবণতাটা কিরকম হবে, সেই ঘূর্ণন গতিটা সৃষ্টি করার জন্য যে বল কাজ করতেছে, সেটা অ্যাকচুয়ালি দুইটা জিনিস একসাথে। সেটা হচ্ছে এটা আর এর উপরেও নির্ভরশীল, আবার একই সাথে এটা এফ এর উপরেও নির্ভরশীল। ওকে, এফ এর উপরেও নির্ভরশীল, আর এর উপরেও নির্ভরশীল, এফ এর উপরেও নির্ভরশীল। এখন কথা হচ্ছে এটা কি স্কেলার রাশি না ভেক্টর রাশি? আমরা তো এমনিতেই বুঝে যাচ্ছি যে যেহেতু আরও একটা
ভেক্টর রাশি, এফ একটা ভেক্টর রাশি, এখন দুইটা ডট গুণ করে এটাকে পাবো না ক্রস গুণ করে পাবো। এই যে সব ক্ষেত্রে আমরা যে হুট করে বলে দিচ্ছি কাজ একটা স্কেলার রাশি ডট গুণ করছি, তারপরে এই যে একটাকে ভেক্টর গুণ করতেছি, মানে শুধু শুধু না, লজিক গুলো এরকম। দেখ আমরা এইটুকু বুঝে গেছি যে এইখানে আরেকটা ফ্যাক্টর আছে, আরেকটা টাইপের বল কাজ করতেছে যেটা দুইটার উপরে নির্ভর করতেছে। আর কম বেশি করলেও এটা কম বেশি হয়। আবার যদি আমি আর ঠিক রাখলাম ধর এখানেই, কিন্তু বল একবার 5 নিউটন দিলাম, সে তখন একরকম ঘূর্ণন প্রবণতা দেখাচ্ছে, আবার 10 নিউটন দিলে অন্যরকম, তার মানে দুইটার উপরেই নির্ভর করতেছে। এইটুকু ফার্স্টে কনফার্ম হইলাম। তার মানে ব্যাপারটা এরকম, এইটুকু আমি বুঝে গেছি যে এই দুইটা, এটা আর আর এফ দুইটার উপরেই নির্ভর করে। সো এটার সাথে আর আর এফ এর দুইটারই সম্পর্ক আছে, এইটুকু আমি বুঝছি। এখন বোঝার পর আমার কাজ হচ্ছে দুইটাই ভেক্টর রাশি, এটা আমি জানি। সো এখন কি ডট গুণ করব না ক্রস গুণ করব, এই জিনিসটার কি দিক আছে, এটা আমি আগে একটু বুঝি নেই। এই জিনিসটার দিক আছে, কিভাবে বুঝবো? আমি যখন এটাকে ধাক্কা দিয়ে ঘুরাচ্ছি দরজাটার এখানে যদি প্যাচ কাটা থাকতো, এটা যদি এরকম প্যাচ কাটা কিছু হইতো, তাহলে দরজাটাকে ধাক্কা দিলে, ভিতরের দিকে ধাক্কা দিলে এটা যে ডিরেকশনে ঘুরতো বা উপরের দিকে উঠে যাইতো। যদি আমি এই দিকে ধাক্কা দিতাম দরজাটা নিচের দিকে নেমে আসতো, বা এই জিনিসটাই ধর এখানে প্যাচ কাটা আছে। তার মানে বুঝতে পারতেছি এইখানে যে টর্ক বলটা কাজ করতেছে এটার একটা আবার ডিরেকশন আছে। আমি এই ডিরেকশন এভাবে এফ বল প্রয়োগ করলে সে উপরের দিকে উঠে যাচ্ছে, ওই সাইড থেকে ধাক্কা দিলে সে নিচের দিকে নেমে যাচ্ছে, এরকম একটা অবস্থা। তার মানে এটা একটা ভেক্টর রাশি। সো আমার এই জিনিসগুলো কনফার্ম হয়ে গেছে। তার মানে ডট গুণ হবে না, ক্রস হবে। সো এইবার আবার ওই যে আগের কাহিনী খাটাবো যে আর ক্রস এফ হবে না এফ ক্রস আর হবে, তো ওটাকে আর আমি নতুন করে বুঝাইতে যাচ্ছি না, তোরা মিলাই নিস, মিলবে। সো এটা আর ক্রসে এফ হবে, হ্যাঁ, ওই আগেরটার মতো করে মিলাই নিস। তাহলে টর্কটা কি? টর্ক হচ্ছে ঘূর্ণন সৃষ্টিকারী বল, যেটা রৈখিক বল, এবং ওই ঘূর্ণন অক্ষ থেকে ওই বলটার ক্রিয়াবিন্দুর দূরত্বের উপরে নির্ভর করতেছে। এবং এটাকে আমরা ওই আর আর ক্রসে এফ এর ক্রস গুণ করে পাচ্ছি। তাহলে এটাকে আমরা ওভাবে লিখতে পারি যে এটা আর এফ সাইন থিটা, আর ওই যে ভেক্টর রাশি বোঝানোর জন্য একটা একক ভেক্টর লাগে, সেই একক ভেক্টর দিলাম। এবং এটার ডিরেকশনও ওই আর আর এফ এর যে তলের উপরে ক্রিয়া করতেছে সেইটার লম্ব বরাবর উপরে, আই মিন সেই তলের লম্ব বরাবর উপরের দিকে বা নিচের দিকে, ওকে, বা বাইরের দিকে বা ভেতরের দিকে, সব সময় প্রত্যেকটা এরকম ইয়া এই যে কৌণিক যত রাশিগুলো আছে এদের সবগুলার ডিরেকশন বা দুইটা ভেক্টরের ক্রস গুণ করে যে ডিরেকশন আসবে এটার দুইটাই ডিরেকশন, একটা হয় লম্ব বরাবর উপরের দিকে, একটা লম্ব বরাবর নিচের দিকে। আচ্ছা, তো এখন আমরা ওই যে এইটা আমাদের প্রথম কাজ ছিল এইটা আনা, যে ওই যে রৈখিক আর কৌণিকের মধ্যে সম্পর্ক করে দেয় আর, ওটা পাইছি, এই যে এটা রৈখিক বল কৌণিক বল সম্পর্ক করে দিছে আর। আর একটা জিনিস দেখা বাদ, যে রৈখিক বলের আকৃতিটা যদি এরকম হয়, কৌণিক বলের আকৃতিটাও সেম হওয়া উচিত। মানে সেম হওয়া উচিত বলতে এই এম এর জায়গায় হওয়া উচিত আই, আর এ এর জায়গায় হওয়া উচিত আলফা, ওকে, এরকম হওয়া উচিত। সো আমরা এখন দেখি এই জিনিসটা এটাই আসে কিনা, টাউ ইকুয়ালস টু আই আলফা আসে কিনা। সো আমরা এখন আবারও একটা বস্তুর উপরে ঘূর্ণনরত অবস্থায় টর্কের মানটা হিসাব করতে চাচ্ছি। সো আবারও সেই আগের মতোই কাজ, আমরা একটা অ্যালোপাথারি শেপের বস্তু নিলাম, এটা সেই অক্ষ, ওমেগা কৌণিক বেগে বস্তুটা ঘুরতেছে, এটা হচ্ছে সেই এম1 ভরের একটা বিন্দু, এম2 আরো এখানে অসংখ্য বিন্দু আছে দেখাইলাম না, এটা অক্ষ থেকে আর1 দূরত্বে, এটা অক্ষ থেকে আর2 দূরত্বে। আর এইটার উপরে যে ওই যে বল প্রয়োগগুলা হচ্ছে, এই যে ইয়া কি বলে, রৈখিক বল যেটা প্রয়োগ হচ্ছে, সেই রৈখিক বল এইটার উপরে হচ্ছে এফ, এইটার উপরে ক্রিয়াশীল রৈখিক বল হচ্ছে F1, আর এটার উপরে ক্রিয়াশীল রৈখিক বল হচ্ছে F2, ওকে। তাইলে তাই যদি হয় তাইলে আমাদের আচ্ছা, অবশ্য F1 F2 আর আমাদের না হিসাব করলেও চলে, আমাদের ইয়াটা একটু লিখে নিই, আচ্ছা থাকুক, ওকে। আর বল প্রয়োগ করলেই ত্বরণ হয়, তার মানে এর একটা ত্বরণ হচ্ছে, তো এই ত্বরণটা হচ্ছে A1, আর এটার ত্বরণ হচ্ছে A2। তো তাই যদি হয় তাহলে আমাদের এখন চাচ্ছি এই বস্তুটার উপরে মোট কৌণিক বল, টোটাল কৌণিক বল, মানে আমরা এই টাওটা হিসাব করব। সো এটার জন্য প্রত্যেকটা আলাদা আগে টাওয়ান বের করে নিই। টাওয়ান একটু আগে টাও সমান সমান পেয়ে আসছি, টাও ইকুয়ালস টু পাইলাম আমরা লাস্টে আর এফ, আর এফ সাইন থিটা এরকম ছিল, বা থিটার মান যেহেতু 90 ডিগ্রি, সো ওটাকে আমরা স্কিপ করতেছি। তার মানে এটাকে এভাবে লেখা যায় আর এম এ এরকম, ওকে, এফ ইকুয়ালস টু এম এ যেহেতু, তাহলে এটাকে আমি লিখতে পারি
R1 M1 A1, এই এ এইটা সমান সমান আবার আমরা এ সমান সমান রৈখিক ত্বরণ সমান সমান জানতাম আলফা আর, এবং এখানে প্রত্যেকটার কৌণিক ত্বরণ সেম, প্রত্যেকটার কৌণিক ত্বরণ ওমেগা কৌণিক ত্বরণ কোণের সাথে রিলেটেড, সবাই একই কোণ অতিক্রম করতেছে, সো আলফা সবার জন্য সেম, কৌণিক ত্বরণের সেম, যদি ওই ডিরেকশনটা ভুল দেখায় ফেলছি। ওকে, এটা হচ্ছে আলফা। ওকে, এবার আসি, এই কৌণিক ত্বরণ সবার জন্য যেহেতু সেম, আর1 এইখানে M1 ইন্টু এইখানে বসাচ্ছি আলফা আর1, তো এইখানে আমার এরকম আসতেছে M1 আলফা আর1 স্কোয়ার, এটা আসছে। সো এরকম প্রত্যেকটার জন্য আমি যদি বের করি, পরেরটার জন্য আসবে M2 আলফা আর1 স্কোয়ার, এরকম আসবে। তাইলে আমি একবারে লিখতেছি টাউ ইকুয়ালস টু টাউ1 প্লাস টাউ2 প্লাস এরকম চলবে। তার মানে মোট কৌণিক বলটা হবে, প্রত্যেকটার মধ্যে আলফা কমন, আলফাকে বাইরে আনতেছি, এরকম আসবে M1 আর1 স্কোয়ার প্লাস M2 আর2 স্কোয়ার, এরকম চলবে। তার মানে ওইটাকে আবার আমি সামেশন এম আর স্কোয়ার বলতে পারবো, মানে ওইটাকে আমি আই বলতে পারবো, তার মানে এটা আসবে আই। আচ্ছা, আমি ভেঙেই লিখতেছি সামেশন এম আই আর আই স্কোয়ার, তার মানে লাস্টে আমি এটা পাচ্ছি টাউ ইকুয়ালস টু আই আলফা, টাউ ইকুয়ালস টু আই আলফা। তাহলে এই যে এফ ইকুয়ালস টু এম এ, সেই সমীকরণের মতো এটা দেখা যাচ্ছে। আর একটু খেয়াল করিস, এই যে বলের একক ছিল নিউটন, আর এই টাউ টর্কের একক হবে নিউটন মিটার। এরকম রৈখিক ভরবেগের একক ছিল হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড, এখন আর একটা মিটার গুণ হয়ে যাবে, মানে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড, মানে প্রত্যেকটার সাথে একটা আর যেহেতু গুণ আছে, মানে একটা মিটার এক্সট্রা আসবে। সবাই কি এটুকু বুঝছিস? আচ্ছা, তাইলে মনে হয় আমি আর একটু বলতেই পারি। এখন যে জিনিসটা বলবো, তাইলে আমরা পুরো ব্যাপারটা এই রৈখিকের সাথে কৌণিকের একটা সম্পর্ক করে ফেলছি। তাইলে রৈখিক গতির জন্য নিউটন যে সূত্র দিছে, বল ওই যে নিউটনের 3টা গতিসূত্র, গতিসূত্র যেটা পড়ছি, তাহলে কৌণিক গতির জন্য ওগুলা খাটবে একইভাবে, একই রকম ভাবে। তাহলে আমরা ওই সেই 3টা সূত্রকে নিজেরাই বলার চেষ্টা করি এখন। তাইলে ওই নিউটনের যে 3টা সূত্র, নিউটনের 3টা সূত্র, সেই সূত্রগুলা এখন আমরা কৌণিক গতির জন্য বলবো। প্রথম সূত্রটা ছিল বাহ্যিক কোনো বল প্রয়োগ করা না হলে, এখন আমরা ওই কথাটাকে এভাবে বলবো, বাহ্যিক কোনো টর্ক প্রয়োগ না করা হলে, বলের জায়গায় বলবো টর্ক। তার মানে একটা বস্তুর উপরে যদি এরকম এই ঘূর্ণন প্রবণতা সৃষ্টিকারী বল না দেই, তাহলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, আর যেটা ঘূর্ণনরত বস্তু সেটা ওই একই ইয়াতে, আই মিন ঘুরতে থাকবে, সেই সমান কৌণিক বেগে ঘুরতে থাকবে, এরকম। সো ঠিক আগের মতোই সব কথাবার্তা, জাস্ট খালি যে জায়গায় বল বলা হয়েছিল সেই জায়গাটায় আমরা বলবো এবার টর্ক, আর যেখানে বেগ বলা হয়েছে ওরকম কৌণিক বেগ, এভাবে সব কথা বলবো। আচ্ছা, দাঁড়া একটু, আমি সিরিয়াল ঠিক রাখছি নাকি? আচ্ছা, একটা জিনিস বাদ পড়ে গেছে, কাপল বা দ্বন্দ্ব, সেটা বাদ পড়ে গেছে, আমি ওটা একটু বলতেছি একটু পরে, ওয়েট, আগে এটা বলে নিই। ওকে, যেহেতু এটা শুরু করছি, এটা বলি, একটা ছোট্ট টপিক বাদ পড়ে গেছে। তো এটা হচ্ছে ফার্স্ট ল। তো সেকেন্ড লটা কি? সেকেন্ড ল হচ্ছে মানে টোটাল ঘূর্ণন প্রয়োগকারী বল যদি শূন্য হয়, মানে ধর 2টা বল আছে দুই দিক দিয়ে। আচ্ছা আচ্ছা, ওর একটা কথা হচ্ছে ফার্স্ট লটাতে নিট টর্ক এই কথাটা বলছে কেন, নিট টর্ক শূন্য এই কথাটা বলছে কেন, এটা কি ফার্স্ট লতে বলছিল? আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। নিট টর্ক শূন্য কেন বলা হয়েছে? ধর আমরা কিন্তু একটা বস্তুর উপরে দুই সাইড দিয়ে টর্ক প্রয়োগ করতে পারি, এইখানে টর্ক দিলাম, এইখানে টর্ক দিলাম, এরকম হইলো। একটা বস্তুকে এভাবে ভিতরেও ধাক্কা দিচ্ছি, আবার ধর এইদিকে, সরি, ওইদিকে ধাক্কা দিচ্ছি, আর এই সাইড থেকে এইদিকে ধাক্কা দিচ্ছি, এরকম একটা অবস্থা। তো এখন এইটার 2টা বল প্রয়োগ করতেছে, একাধিক বলও প্রয়োগ হইতে পারে এটার উপরে। সো আমরা আচ্ছা, এটার ওই সহজভাবেই বলি, আমরা যখন রৈখিক বেগের জন্যই বলি যে বাহ্যিক বল শূন্য হলে, বাহ্যিক কোনো বল প্রযুক্ত না হলে, ওই ক্ষেত্রেও কিন্তু আমরা
এইটাকে নিট বল শূন্য দিয়েই বলছিলাম। মানে হচ্ছে ধর আমি একটা বস্তুর উপরে বল প্রয়োগ করা সত্ত্বেও বস্তুটার গতি নাও আসতে পারে। সেটা কিভাবে? এই যে আমি এই দিক দিয়ে টয়েস এন নিউটন 2 নিউটন বল দিলাম, এই দিক দিয়ে টয়েস এন 2 নিউটন বল দিলাম, দুইটা সমান। তাহলে আমার নিউটন প্রথম কথাটা ছিল এরকম যে বাহ্যিক বল শূন্য হলে, কিন্তু এই ক্ষেত্রে তো বাহ্যিক বল শূন্য না। এই যে 2 নিউটন বল দিছি, 2 নিউটন বল দিছি, বাহ্যিক বল তো 4 নিউটন। কিন্তু এই যে নিট কথাটা বলে দিলে, মানে কাটাকাটি করে বাহ্যিক বল দিছি কিন্তু নিট বল কিন্তু বস্তুটার উপরে শূন্য। কথা কি বোঝা যায়? ওকে, তো এই ক্ষেত্রেও তাই, যে আমরা এই টর্কের ব্যাপারে নিট টর্ক কথাটা বলতেছি। আচ্ছা এবার আসি, থ্যাঙ্কস কোশ্চেনটা করার জন্য, থ্যাঙ্কস। সেকেন্ড লটা ছিল বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। মানে আমরা এভাবে লিখতাম ডিপি বাই ডিটি ইজ প্রপোর্শনাল টু এফ। এটা ওই যে ইয়ের ক্ষেত্রে লিখতাম, আই মিন রৈখিকের ক্ষেত্রে। কৌণিকের ক্ষেত্রে এই কথাটাকে এবার আমরা এভাবে লিখবো ডিএল বাই ডিটি, মানে কৌণিক ভরবেগ, এটা হবে টর্ক, এফ এর জায়গায় হবে টাও। সো এইবার কথাটা এরকম করে আমরা বলবো যে বাহ্যিক সরি বস্তুর আগের বার ছিল ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। এখন আর এটা আমরা বলবো যে বস্তুর কৌণিক ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত টর্কের সমানুপাতিক। এই কথাটা সেমই হবে। তাইলে এই ক্ষেত্রে আমরা ওই যে ওখান থেকে যেমন সূত্র নিয়ে আসছিলাম, এই সূত্রটা থেকেই কিন্তু আমরা ইয়া নিয়ে আসছিলাম, ওই এফ ইকুয়ালস টু এম এর সূত্রটা নিয়ে আসছিলাম। এইখান থেকেও টাউ ইকুয়ালস টু আই ওমেগাটা, সরি হ্যাঁ টাউ ইকুয়ালস টু আই ওমেগা, সেটা আমরা দেখাইতে পারবো। ওই কিভাবে দেখাইতে পারি এই ক্ষেত্রে, ওই যে ধর আমরা যদি এখানে ওই সমানুপাতিক সাইন দিলাম বা এটা ইকুয়াল দিয়ে লিখলাম আর কি, ওই কে ইকুয়ালস টু অন ধরলাম, এরকম একটা ব্যাপার। তাহলে তারপরে আমরা এটাকে এই এল এর জায়গায় আবার বসাইতে পারি। এল সমান সমান ছিল আই ওমেগা, এরকম ছিল। এল সমান সমান আই ওমেগা দেখাইছিলাম না? হ্যাঁ, আই ওমেগা দেখাইছিলাম। তাহলে এরকম আসতেছে, আইটা কনস্ট্যান্ট, আই, আচ্ছা পুরাটাই লিখতেছি, ডি বাই ডিটি এল সমান সমান আমাদের আই ওমেগা ছিল, এই লিখলাম এখানে ইকুয়ালস টু টাও। আচ্ছা ভাই, এটা সমানুপাতিক দিয়ে রাখতেছি। তারপরে আবার পরের লাইনটা আমি উপরে চলে আসতেছি। এখানে আমরা আই যেহেতু কনস্ট্যান্ট, আই কে বাইরে নিয়ে আসলাম, ডি ওমেগা বাই ডিটি ইকুয়াল প্রপোর্শনাল টু টাও। তার মানে এখান থেকে লিখতে পারি ওই যে আই আলফা, এটা কিন্তু কৌণিক ত্বরণ, এই যে কৌণিক বেগ একক সময়ে কৌণিক বেগের পরিবর্তনের হার, এটাকে আমরা আই আলফা লিখতে পারি ইজ প্রপোর্শনাল টু, সরি আলফা আর প্রপোর্শনাল দেখতে একই রকম হয়ে যাচ্ছে, বুঝে নিস, টাও। তারপরে ওই যে আমাদের যেমন এখানে এম এ ইকুয়ালস টু ইজ প্রপোর্শনাল টু এফ আসতো, এখানে ওরকম এম এর জায়গায় আই আসছে, আলফা আসছে, ইজ প্রপোর্শনাল টু টাও আসছে বা টর্ক আসছে। তো সেই ক্ষেত্রে আমরা ওই যে এখানে যেমন এম ইকুয়ালস টু কে এফ দিতাম, ওখানে ওরকম বলতে পারি, একই ব্যাপার স্যাপার। আচ্ছা এখন আমরা চাইলে, ওকে এবার 3 নাম্বার সূত্র, দেখ একই জিনিস, সবকিছু একই আসতেছে। নিউটনের তৃতীয় সূত্র, তৃতীয় সূত্রতে কি ছিল? ক্রিয়া আর প্রতিক্রিয়া সমান, এরকম ছিল। তার মানে এই ক্ষেত্রে আমাদের ওই ক্রিয়া আর প্রতিক্রিয়া যেহেতু আমরা বল বুঝাইতাম, এখানে আমরা সেটাকে টর্ক বলবো। যে একটা বস্তুর উপরে আমি যদি টাওয়ান টর্ক প্রয়োগ করি, মানে থার্ড ল, টাওয়ান ইজ ইকুয়ালস টু মাইনাস টাও টু, এরকম হবে। ওকে, তো ওই বলের জায়গায় আমরা জাস্ট এখন টাও দিয়ে দেখাচ্ছি, এবং ঘূর্ণনরত বস্তুর উপরে ক্রিয়া প্রতিক্রিয়া সৃষ্টিকারী এই যে টর্কটা, এরা একটা আরেকটা সমান এবং বিপরীতমুখী, এইটুক আগেরটার মতোই, আশা করি বুঝে গেছি সেইটুকু। ওকে, এখন আসি, আমরা এই থার্ড লটা থেকেই, রৈখিক বেগের ক্ষেত্রে থার্ড লটা থেকেই আমরা বের করছিলাম যে, আচ্ছা এই জিনিসটা কিভাবে বোঝা যায়? এটা বোঝা যায়, ধর আমরা, তোরা দেখছিলি কি, মানে হচ্ছে ধর দুইটা চাকা একটা আরেকটা টাচে আছে, এরকম উদাহরণটা কোত্থেকে দিতে পারি? ওকে, সমস্যা নাই। এই যে এই চাকা, এইটার উপরে বল দিয়ে এটাকে ঘুরাইলে এই চাকাও কিন্তু একটা ডিরেকশনে ঘুরবে, মানে দুইটা টাচে থেকে ঘুরতে লাগলে এইটা ঘুরলে এটাও ঘুরে, আই মিন ওই যে এইটা এটার উপরে ক্রিয়া ঘূর্ণনরত বল দিচ্ছে, এটা এটার উপরে ঘূর্ণনরত বল দিচ্ছে, এরকম। তো এই ক্ষেত্রে
টর্ক দুইটা বিপরীতমুখী কাজ করতেছে, সমান এবং বিপরীতমুখী। আর হচ্ছে আমাদের যে 3 নাম্বার সূত্রটা থেকে, এই ক্রিয়া প্রতিক্রিয়া সমান এবং বিপরীতমুখী, এটা থেকে আমরা ভরবেগের সংরক্ষণ সূত্রটা নিয়ে আসছিলাম। কারো যদি মনে না থাকে ওই আগেরটা দেখে নিবি একটু। সো এইখান থেকে ওরকম ভরবেগের সংরক্ষণ সূত্র থাকবে। ওটা কি ছিল? ওটা ছিল এরকম m1 u1 প্লাস m2 u2 ইকুয়ালস টু m1 v1 প্লাস m2 v2, এরকম অবস্থা। ওকে, তো এই ক্ষেত্রে আমাদের, বা এটাকে আমরা এভাবে লিখতে পারতাম, সামেশন অফ পিআই মানে আদি কৌণিক ভরবেগ, সরি আদি ভরবেগ, সিস্টেমের আদি ভরবেগ আর এই শেষ ভরবেগ, এরকম। আর এই ক্ষেত্রে এখন আমরা এটাকেই লিখব, এই এলন মানে হচ্ছে, আচ্ছা এটাকে এভাবে বলতেছি যে ভরবেগ মানে ছিল আই ওমেগা, সো এটাই এবার এরকম হবে I1 ওমেগা 1 ইকুয়ালস টু I2 ওমেগা 2। এখন বলতে পারিস যে ভাইয়া আপনি ইয়া করলেন কেন, ওই যে সামেশন কথাটা কই, মানে এবার সূত্রটা খাটবে একটা বস্তুর উপরেই। ওকে, একটা বস্তুর উপরেই, একটা বস্তু যখন ঘূর্ণনরত অবস্থায়, তখন আমি তার উপরে যে ধর আমি তার ইয়া চেঞ্জ করে দিচ্ছি, মানে একবার ঘূর্ণন, ধর এই যে ফ্যান, এখন ফ্যান ঘুরতেছে, তো ফ্যান এখন যে বেগে ঘুরতেছে আমি ধর এটাকে বাধা দিলাম, বা ওই রেগুলেটর দিয়ে এটাকে তার গতি চেঞ্জ করার দেওয়ার চেষ্টা করলাম, বা অফ করে দিলাম, এরকম একটা অবস্থা। সো ফ্যানটার প্রথম অবস্থায় একরকম আদি জড়তার ভ্রামক ছিল, তখন সে একরকম কৌণিক বেগে ঘুরতেছিল। এখন তার নতুন যে কৌণিক ভরবেগ, তার বেগটা আমি যে কৌণিক বেগটা কমাই দিলাম, তখন এই ফ্যানের আইটা, জড়তার ভ্রামকটা এমনভাবে চেঞ্জ হয়ে যাবে যাতে এই দুইটার গুণফল সবসময় সেম থাকে। বা আমরা এটাকে এইভাবে বলতে পারি যে ধর কেউ একজন, আমি আগে ওই উদাহরণটা দিছিলাম, যারা কেউ একজন এরকম দুই হাত প্রসারিত করে, দুই দিকে প্রসারিত করে ঘুরতেছে, ওকে, এভাবে ঘুরতেছে, তাইলে এখন তার একটা জড়তার ভরবেগ, জড়তার ভ্রামক আছে I1, এবং এই সময় সে যে বেগে ঘুরতেছিল তার ঘূর্ণন ইয়াটা ছিল ওমেগা 1। এখন ওই ওই এভাবে ঘুরতে ঘুরতে ও হঠাৎ করে ওর হাতটাকে চাপায় ফেললো, এরকম চাপায় ফেললো। আচ্ছা আমি এটাকে দুইটা চিত্র দিয়ে আঁকি, বুঝতে সুবিধা হবে। এখন সে হাতটাকে এরকম চাপায় নিয়ে আসলো, ওকে, এভাবে সে এখন ঘোরা শুরু করলো। এবার সে ওই অবস্থায় থেকেই হাতটাকে চেপে ওভাবে ঘুরতে ঘুরতেই নতুন, যদি সে হাতটাকে চাপায় ফেলে, অটোমেটিক ওভাবে ঘুরতে ঘুরতেই সে যদি হাতটাকে চাপায় ফেলে, তার অটোমেটিক এই বেগটা এমনভাবে চেঞ্জ হয়ে যাবে, কারণ এখন তার জড়তার ভ্রামক নতুন I2 হয়ে গেছে। এখন তোর মনে হইতে পারে যে ভাই একই মানুষ তো, জড়তার ভ্রামক চেঞ্জ হবে কেন? অক্ষও তো সমান, অক্ষও সেম, তাইলে ওর জড়তার ভ্রামক চেঞ্জ হইলো কেমনে, কিভাবে চেঞ্জ হইলো? আমাদের জড়তার ভ্রামক গুলা ছিল অক্ষ থেকে দূরত্বের উপর নির্ভর করতো, আর এর উপরে। দেখ হাতটা যখন ওইখানে রাখা হয়েছে, অক্ষ থেকে দূরত্বগুলা কিন্তু চেঞ্জ, হাতগুলোকে চাপাই নিয়ে আসছি তখন কিন্তু অক্ষ থেকে দূরত্বগুলা চেঞ্জ হয়ে গেছে। তার মানে ঘূর্ণনরত অবস্থায় সে যদি তার হাতটাকে চাপাই নিয়ে আসে, অটোমেটিক তার জড়তার ভ্রামকটা চেঞ্জ হয়ে যাবে, এবং তখন ওমেগার মান এমনভাবে চেঞ্জ হবে যাতে এই দুইটার গুণফল সবসময় সেম থাকে। তার মানে এই বস্তু, কোনো একটা বস্তুর উপরে নিট, ওই যে আমরা ইয়ের ক্ষেত্রেও বলছিলাম, আমাদের ক্রিয়া প্রতিক্রিয়া বলের ক্ষেত্রে বলছিলাম, সিস্টেমের উপরে নিট বল শূন্য হইলে ক্রিয়া আর প্রতিক্রিয়া F1 আর F2 যদিও দুইটা ভিন্ন বস্তুর উপরে ক্রিয়া করে, কিন্তু দুইটা সমানভাবে একসাথে চিন্তা করলে দুইটার যোগফল শূন্য। তার মানে এই বস্তুটার উপরে এখন টোটাল নিট বলটা শূন্য হইলে সবসময় তার এই কৌণিক ভরবেগ ধ্রুব থাকবে। এটাকে আমরা এভাবেও দেখাইতে পারি, এই যে L ইকুয়ালস টু I ওমেগা, এটা যে আমরা পড়ে আসছি, তা আমরা এখন উভয় পক্ষে টি এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েট করি, ডি এল বাই ডিটি, মানে ওই আগেরটা আবার নিয়ে আসতেছি, তাইলে এখানে আসতেছে হচ্ছে ডিএল বাই ডিটি, এটা সমান, আচ্ছা ডিএল বাই ডিটি ওটা সমান সমান ওই যে আই আলফা, তার মানে আই আলফা ইকুয়ালস টু ছিল টাউ। সো ওটা আমরা একটু আগে ওই যেটা লিখছিলাম ওটাই আবার লিখলাম। তো নিট টর্ক শূন্য, এই বস্তুটার উপরে এখন নিট টর্ক শূন্য হইলে
বা ক্রিয়া প্রতিক্রিয়ার ক্ষেত্রে ওই যে মোট সিস্টেম শূন্য হইলে এটা যদি জিরো বলি, টাও যদি জিরো বলি, তার মানে হচ্ছে dl/dt ইকুয়ালস ইকুয়ালস টু জিরো। নিট টর্ক শূন্য মানে টাও শূন্য, তাহলে এই dl/dt ইকুয়ালস টু জিরো। কোনো কিছু ডিফারেন্সিয়েশন জিরো বলা মানে এই জিনিসটা অ্যাকচুয়ালি ধ্রুবক, তার মানে এই ক্ষেত্রে এলটা ধ্রুব থাকবে। তার মানে এই যে আগেও এল যা ছিল আয়ন ওমেগা ওয়ান, পরের এলটাও সেম থাকবে। এটাই ওই ভরবেগের সংরক্ষণ সূত্র, বাট এটা কৌণিক ভরবেগের ক্ষেত্রে। এখন ওই মাঝখানে যে ছোট্ট টার্মটা আমার বাদ পড়ছে সেইটা বলে শেষ করতেছি। হ্যাঁ, ছোট্ট টার্ম যেটা বাদ পড়ছে সেটা একটা ছোট্ট সংজ্ঞা, যেটা আবার ইয়াতে পড়বি, ওই ম্যাথে। তোদের তো স্থিতিবিদ্যা বাদ দেয় নাই নাকি? আছে তো? আমার নোটের মধ্যে মনে হয় এই টার্মটা বাদ পড়ে গেছে, একটু অ্যাড করে নিস, নাকি পরে লিখছি একটু খেয়াল করি দাঁড়া। না, পরে আর লেখা হয়নি, এটা বাদই পড়ছে। আচ্ছা, এটা হচ্ছে কাপল বা দ্বন্দ্ব, সরি দ্বন্দ্ব বানানটা ভুল লিখে ফেলছি, দ্বন্দ্ব। ওকে, এটা এটা কি জিনিস? এটা হচ্ছে জোড়া বল। কাপল শব্দ মানে হচ্ছে জোড়া, কাপল তোরা ভালো বুঝিস। সো জোড়া বল একটা বস্তুর উপরে যদি ক্রিয়া করে বস্তুটাকে ঘোরানোর চেষ্টা করে, যেমন ধর এই বস্তুটাকে তো একদিকে আমি বল দিয়ে ঘুরাইতে পারি, আবার এই বস্তুটাকে আমি এইভাবে ঘূর্ণন সৃষ্টি করতে পারি। এইদিকে একটা বল দিলাম, সমান মানের বল ওইদিকে দিলাম বিপরীত দিকে, এটা এফ, এটা এফ, এই দুইটা বল দিয়ে এই বস্তুটাকে ঘুরাইতে পারি। যেমন আমরা 9-10-এ ওই যে মোটরের মধ্যে ওই যে আর্মেচার কুণ্ডলিটা যে ঘুরতো, এরকম আরো অনেক জিনিসই আছে। সো জোড়া বল ক্রিয়া করে একটা বস্তুর উপরে, জোড়া বল বিপরীত মুখে, বা এটাকে আমরা এটা বলতে পারি যে বিপরীতমুখী সমান্তরাল দুইটা বল ক্রিয়া করে বস্তুটার ঘূর্ণন সৃষ্টি করতে পারে। তো আমরা একটু আগে দেখছি ওই অক্ষ থেকে আহ, একটা দূরত্বে একটা বল দিয়েও ঘূর্ণন সৃষ্টি করা যায়, আবার দুইটা সমান মানের বল বিপরীত দিকে ক্রিয়া করলে ঘূর্ণন সৃষ্টি করতে পারি আমরা। তো এই ক্ষেত্রে, হ্যাঁ ভাইয়া, মানে সমান না হইলে, বল দুইটা সমান না হইলে ঘুরবে না। তুই চেষ্টা করে দেখিস, দুইটা সমান বল না হইলে ঘুরবে না, যে কোনো একদিকে সে জাস্ট, না ওটাকে দ্বন্দ্ব বলবো না। দ্বন্দ্ব ওর কোশ্চেনটা হচ্ছে বল দুইটা সমান না হইলে দ্বন্দ্ব বলবো কিনা। বল দুইটা যদি সমান না হয় দ্বন্দ্ব হবে না, দ্বন্দ্ব ক্রিয়েটই হবে না, মানে ওইটা ঘূর্ণন সৃষ্টি হবে না, ওটা জাস্ট নর্মাল একদিকে মুভ করবে, রোটেট করবে না ওই অক্ষকে কেন্দ্র করে। সো শর্তই হচ্ছে দুইটা সমান বল ক্রিয়া করতে হবে দুই পাশে। আচ্ছা, তো এই ক্ষেত্রে তাদের যে ঘূর্ণন প্রবণতাটা, বা ওই প্রবণতাটাকে আমরা, বা এই পুরো সিস্টেমটাকেই, যে দুইটা সমমুখী সমান্তরাল বল একটা নির্দিষ্ট দূরত্বে ক্রিয়া করতেছে, এই দূরত্বটাকে যদি আমরা ডি দূরত্ব বলি তোদের বই অনুযায়ী, বা আর দিয়েও দেখানো যায়, তো তখন এই বল আর এই দুইটার মধ্যবর্তী দূরত্ব, এইটাকে আমরা বলি দ্বন্দ্বের ভ্রামক। ওকে, তোদের বই এটাকে সি দিয়ে দেখানো হয়েছে, আমিও সি দিয়ে দেখাইলাম। এই সিটাকে আমরা বলি দ্বন্দ্বের ভ্রামক। ওকে, বা মোমেন্ট অফ কাপল এভাবেও বলা যায়। তো এই দ্বন্দ্বের ভ্রামক, এটার ইয়াটা কি, এটা দিয়েও আমরা ওই একটা বস্তুর ঘূর্ণন প্রবণতা যাচ করতে পারবো। আমি যদি এই দূরত্বে রেখে দুইটা বস্তুকে বল দিই, তখন একই বল দিচ্ছি, দূরত্ব এটা রেখে বস্তুটার মধ্যে যেরকম ঘূর্ণন প্রবণতা হবে বা যেভাবে ঘুরবে, আমি যদি এটাকে আরো কাছে নিয়ে আসি তখন তার মধ্যে একরকম ঘূর্ণন প্রবণতা হবে, মানে এক এক দূরত্বে এটা এক এক রকম ভাবে কাজ করবে। সো এটাও আমাদের ঘূর্ণনরত বস্তুর একটা অবস্থা যাচ করতে সহায়তা করবে। মনে হয় আমি সব টপিকই বলে ফেলছি এর মধ্যে, আর কোনোটা বাদ হয় নাই। তবুও তোরা দেখে এরপরে যদি তোদের কোনোটাই কোশ্চেন আসে আমাকে আবার বলতে পারিস। তো আজকে মনে হয় আমি এই পর্যন্ত রাখতে পারি, অনেক কিছু পড়ায় ফেলছি। লাস্টে আমাদের একটা টপিক, একটা না দুইটা টপিক বাদ আছে, সংঘর্ষ আর হচ্ছে ওই রাস্তার ব্যাংকিং কোণ। ওকে, আর ঘর্ষণ নিয়ে কিছু কথাবার্তা। এই দেখলে এই চ্যাপ্টারের থিওরি মোটামুটি শেষ, তারপর আমরা ম্যাথ নিয়ে আলোচনা করতে পারবো। আচ্ছা, আর একটা কথা, নেক্সট উইকে, অবশ্যই আমি আগেই বলে দিব, নেক্সট উইকে শুক্রবারে ফ্রাইডেতে মেবি আমার একটা পরীক্ষা পড়ছে। তো যদি কখনো এরকম এই ফ্রাইডেতেই আমাদের যত জব এক্সামগুলো ফ্রাইডেতেই পড়ে, সো ফ্রাইডেতে যদি এরকম কখনো আমার এই পরীক্ষার টাইম হয়, তাহলে আমি তোদের ক্লাসটা রাত
রাতে নিয়ে নিব, আশা করি রাতে তোদের কারো প্রবলেম হবে না, যারা অনলাইনে যদি নেই আমি। তো সবাই একটু কোঅপারেট করি সেই ক্ষেত্রে। তো ভালো থাকি সবাই, হ্যাঁ, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম।